পে স্কেল সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ। শেখ রেহানা, টিউলিপ ও রাদওয়ানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। বাংলাদেশের সরকারি আয় ব্যয় স্বচ্ছতার ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্র। দেশে অদ্ভুত ঘটনা ঘটছে, ক্যান্টিনের জরিমানার টাকা নাকি জামায়াতের বায়তুল মালে রিজভি। সাইফুজ্জামান ও স্ত্রী রুমকিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ। চট্টগ্রাম, নরসিংদী, নওগাঁয় নতুন ডিসি নিয়োগ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত। বাসা থেকে রূপপুর প্রকল্পের রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার। জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, অর্থ উপদেষ্টা। প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। রিজার্ভ চুরি, ফিলিপাইনের আর সিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত সিআইডি। ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা। কর্মী ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মহাসংকটে ভারত। জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইসি। পে স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয় কেন্দ্রিক সংযুক্ত পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। রোববার বেলা 11:30টার দিকে সচিবালয়ের বাদামতলায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় তারা মিছিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন। পরে তারা জনপ্রশাসন সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন। তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ 10 দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা 20,000 টাকা করা এবং পরিবারের 6 জনের রেশন চালু করা। সমাবেশে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদেউল কবির সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। রাজুকের প্লট দুর্নীতির পৃথক 3 মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি হয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি হিসেবে রয়েছেন। রোববার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই শুনানি হয়। এদিন আদালতে সাক্ষ্য দেবেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এর আগে এই মামলায় এনবিআর ও গণপূর্ত মন্ত্রণালয়ের 5 কর্মকর্তা সহ দুদক কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন। বাংলাদেশের সরকারি আয় তথা রাজস্ব ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাজেট ও সরকারি ব্যয়ের স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2025 ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ সহ 69টি দেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বাংলাদেশের নতুন সরকার আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধিতে বেশ কিছু সংস্কার শুরু করেছে বলেও রিপোর্টে বলা হয়েছে। স্থানীয় সময় গত 19 সেপ্টেম্বর প্রকাশিত 2025 ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশ সহ 69টি দেশ আর্থিক স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও মালদ্বীপও এই তালিকায় রয়েছে। মোট 139টি দেশ নিয়ে করা এই পর্যালোচনায় 71টি দেশকে ন্যূনতম মানদণ্ড পূরণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অদ্ভুত যত সব ঘটনা ঘটছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ক্যান্টিন ম্যানেজারকে 3,000 টাকা জরিমানা করে সেই টাকা নাকি জামায়াতের বায়তুল মালে জমা দেওয়া হয়েছে। ক্যান্টিনের ম্যানেজারকে জরিমানা করার কোনো অধিকার ডাকসু বা হল সংসদের ভিপি জিএসদের নেই। এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ ডক্টর মারুফ মল্লিকের বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে জাবেদ রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন। সেদিন দুদকের আবেদনটি শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে 23 বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। বস্তায় বিদেশের সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক। চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আওয়ালকে চট্টগ্রামের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে নরসিংদীর ডিসি নিয়োগ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি নিয়োগ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঈশ্বরদীর জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম কার্পভ ক্রিল। তিনি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ESKM কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এবার জানুয়ারিতে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসে চূড়ান্ত হবে বলেও জানান। রোববার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেয়া হবে না। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন। সৌদি আরবে বর্তমানে প্রায় 32 লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। তবে এবার তাদের জন্য এলো সুখবর। সৌদি সরকারের হুরুবপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। রোববার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 20 জুলাই সালাউদ্দিন আহমেদ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 2009 সালের 12 জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের RCBC ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন। আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের এই ব্যাংকটির $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে। ঝালকাঠিতে চিরকুট লিখে শামীম হোসেন জয় নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেই চিরকুটে লিখেছেন, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না, তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন। শনিবার রাত 10টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মহাসংকটে ভারত। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা দিয়েছেন, আগামী 21 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসার জন্য নতুন আবেদনকারীদের $1,00,000 ফি দিতে হবে। বর্তমানে এই ফি $1,500। ট্রাম্পের এই সিদ্ধান্তে মহাসংকটে পড়েছে ভারত, কারণ যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসার প্রায় 70%ই পান ভারতীয় নাগরিকরা। ফলে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের ওপর। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি। জাপান অচিরেই তাদের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে পারে। শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দৌড়ে কট্টর রক্ষণশীল সানায়ে তাকাইচি শীর্ষস্থানীয় প্রার্থীদের একজন হিসেবে উঠে এসেছেন। নারী নেতৃত্ব যেখানে এখনও জাপানে বিরল, সেখানে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। তাকাইচি দীর্ঘদিন ধরে জনমত জরিপে এগিয়ে আছেন, বিশেষ করে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে পাল্লা দিয়ে। আগামী 4 অক্টোবর এলডিপির ভোট অনুষ্ঠিত হবে। গত বছর তাকাইচি অল্প ব্যবধানে বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে হেরে গিয়েছিলেন রান অফ পর্বে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।